আপনাদের স্ক্রিনের বাঁ দিকে থাকা এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন। দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর ভিডিও। গতকাল তিনি মধ্যরাত্রে এই ভিডিওটি প্রকাশ করেছেন, কিন্তু এই ভিডিওটি ছাত্র আন্দোলনের বার্তা যেটা তিনি দিয়েছেন তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওর ফরম্যাট। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিওর ফরম্যাটটি। এই ভিডিওর ফরম্যাট দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী তিনি নিজের ফোন থেকে এই ভিডিও প্রকাশ করেছেন। আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের 12 বছরের ইতিহাসে কবার নিজের ফোন ব্যবহার করে তড়িঘড়ি রাত্রির 12টার সময় এই ধরনের ভিডিও প্রকাশ করেছেন। যে মানুষটি চিরকাল ক্যামেরা অ্যাঙ্গেলকে বিশেষ সতর্কভাবে দেখে থাকেন, সেই মানুষটি নিজের ফোনকে ব্যবহার করে কোনো রকম ক্যামেরা অ্যাঙ্গেলের তোয়াক্কা না করে দেশের ছাত্রদেরকে দিলেন বিশেষ বার্তা। তার মানে কি দেশের প্রধানমন্ত্রী একটু হলেও নড়ে চড়ে বসেছেন? তার মানে কি কেন্দ্রীয় সরকার এই যে ছাত্র আন্দোলন রয়েছে সেই ছাত্র আন্দোলনে আস্তে আস্তে ব্যাকফুটে যেতে চলেছে? এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। দেশের প্রধানমন্ত্রী এই বার্তা দেওয়ার পরে ককরোচ জনতা পার্টি তাদের ফাউন্ডার অভিজিৎ দীপকে তিনি কি বার্তা দিয়েছেন? তিনি কি তাদের আন্দোলন আজকে শেষ করে দিচ্ছেন, নাকি এই আন্দোলন আজ থেকে আবার পুনরায় শুরু হলো? সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। দেখাবো ভারতবর্ষের বেশ কিছু মিডিয়াও এখন নিজেদেরকে পরিবর্তন কিভাবে করে নিচ্ছে। শোনাবো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, যিনি নরেন্দ্র মোদীর এই গতকাল রাত্রির বক্তব্যকে তুলে ধরে আরো একটি মারাত্মক বিস্ফোরক অভিযোগ তিনি এনেছেন। এবং এই সমস্ত কিছুর সাথে সাথে দেখাবো দিল্লি পুলিশের বেশ কিছু বর্বরতা, যেটা প্রকাশ্যে আজকে গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের নাক কাটতে বাধ্য করছে। শুধু তাই নয়, কেন্দ্রের রাজনীতির এই আলোচনা থেকে সোজা আমরা চলে আসবো তারকেশ্বরে। কারণ তারকেশ্বরে আপনারা সকলেই জানেন এখন শ্রাবণ মাস চলছে এবং বাবাধামে সকলেই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। এই পুণ্যার্থীদের নিয়ে ব্যাপক হারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চললই। শুনলাম আমরা পশ্চিমবঙ্গের সরকার এই পুণ্যার্থীদের জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে, কিন্তু আজকে বাস্তবে প্রকৃত অর্থে তারকেশ্বর থেকে কি ধরনের চিত্র ভেসে আসছে সেটা আমি আপনাদের সামনে রাখবো। কিভাবে মানুষ ক্ষোভের আগুন বর্ষিয়ে দিচ্ছে তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের বিরুদ্ধে, সেটাও আমি আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো। নিয়ে চলে যাব আপনাদেরকে জামালপুরে, যেখানে বিজেপি নেতাদের এক অদ্ভুত ফতোয়া। সেখানে দেখা গেল গ্রামে ঢেরা পিটিয়ে যারা চাষি রয়েছেন তাদেরকে চাষের জমি ব্যবহার করা যাবে না, এমনটাই ফতোয়া দিল। তাও আবার কারা? সরকার পক্ষ নয়, বিজেপি নেতারা। এটা কি সম্ভব হয়? আজকে গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে। সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটিকে অতি অবশ্যই স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আজকে দেশের বা বলতে পারেন বিশ্বের সব থেকে আলোচিত বিষয় যেটা চলছে, ভারতবর্ষের ছাত্র আন্দোলন। আর এই ছাত্র আন্দোলনে ইতি টানতে গতকাল মধ্যরাতে দেশের প্রধানমন্ত্রী অবশেষে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং সেটি তিনি নিজেই নিজের ফেসবুক হ্যান্ডেল এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন। বলে রাখি আপনাদেরকে যে দেশের এই ছাত্র আন্দোলনের জন্য সোনাম ওয়াংচুক তিনি 26 দিন ধরে অনশন করছিলেন, কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকার পিছু হটে সেই ছাত্র আন্দোলনের যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলোকে মান্যতা দিতে চেয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছে। এবং এই সোনাম ওয়াংচুক যিনি হসপিটালে ভর্তি ছিলেন সেইখানে গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন পর্যন্ত দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল ভাঙিয়ে এসেছেন। কিন্তু এরপরেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটি বিশেষ ফেসবুক বার্তা প্রকাশ করলেন। যে ফেসবুক বার্তাটিতে তিনি বললেন যে দেশের যারা ছাত্র রয়েছে তাদের এই পেপার লিক যেটা সমস্যা রয়েছে তার বিরুদ্ধে তিনি বিশেষ বিল আনবেন লোকসভাতে, এবং এই পেপার লিকের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আগামী দিনে এই বিলের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি আপনাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বার্তার কিছুটা মুহূর্ত শোনাবো, দেখুন। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ঠিক এই বার্তাটাই দিয়েছেন এবং এই বার্তা শোনার পরে কোনো রকম অবাক হওয়ার বিষয় নেই। কিন্তু অবাক হওয়ার অন্যতম একটা বিষয় হচ্ছে যে বার্তাটা কে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি কোনো রকম জবাবদিহি কিন্তু করতে পছন্দ করেন না। আজকে তার 12 বছরের যে কার্যক্রম রয়েছে সেই 12 বছরের কার্যক্রমে এই ভারতবর্ষে একাধিক আন্দোলন হয়েছে, একাধিক মানুষ প্রশ্ন করেছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিতে, কিন্তু ভারত সরকার একেবারে বরাবরই আমরা বিশেষভাবে নিরুত্তাপ দেখে এসেছি। দেশের প্রধানমন্ত্রী তিনি বিদেশের একাধিক মন্ত্রী
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে একাধিকভাবে শুভেচ্ছা বার্তা জানালেও দেশের কোনো রকম প্রতিবাদ বা আন্দোলন নিয়ে তিনি কিন্তু খুব একটা এতদিন পর্যন্ত মন্তব্য করতে পছন্দ করতেন না। এমনকি তিনি প্রেস কনফারেন্সও এই 12 বছরের কার্যক্রমে কোনোদিনও করেননি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ফেসবুক লাইভটি গতকাল রাত্রিবেলায় করেছিলেন 12টার সময় তড়িঘড়িভাবে, সেটা দেখে পরিষ্কার অর্থে বোঝা যাচ্ছে যে তাঁর অফিসে সেই মুহূর্তে কিন্তু কোনো রকম ক্যামেরাম্যানেরও উপস্থিতি ছিল না। আমরা বারবার 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে এসেছি বিশেষভাবে ক্যামেরার সতর্কতা অবলম্বন করতে। তার সামনে পিছনে এবং চারিদিকে কিন্তু ক্যামেরার যে ঝলকানি সেটা কিন্তু বারবার থাকে এবং তিনি বক্তৃতা দেওয়ার সময় সামনের দিকে বিশেষভাবে টেলিপ্রম্পটারও থাকে। কিন্তু গতকাল রাত্রির 12টার সময় তড়িঘড়ি করা এই ফেসবুক লাইভে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একেবারে নিজের টেলিফোনের ক্যামেরাটি ব্যবহার করলেন এবং তিনি আর 5টা সাধারণ মানুষের মতনই কিন্তু এইভাবে ভিডিও বার্তা প্রকাশ করলেন। আর এই ভিডিও বার্তাটি বেরোনোর পরেই অনেক মানুষ কিন্তু আজকে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা করতে শুরু করে দিয়েছেন যে অবশেষে কি দেশের প্রধানমন্ত্রীও এই ছাত্র আন্দোলনকে ভয় পেতে শুরু করেছেন। তিনি কি এই ছাত্র আন্দোলনে সরকার আগামী দিনে টলমল হয়ে যেতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন। না হলে আমরা এই ভারতবর্ষে বহু আন্দোলন দেখেছি, কখনো গোল্ড মেডেলিস্ট যারা অ্যাথলিট রয়েছে তাদের আন্দোলন দেখেছি, কখনো কৃষক আন্দোলন দেখেছি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এইভাবে রাত্রির 12টার সময় নিজের ফোনের ক্যামেরা অন করে এই ধরনের ভিডিও বার্তা কিন্তু কারুর ক্ষেত্রে দেয়নি, কিন্তু ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এই ভিডিও বার্তা তিনি অবশেষে প্রকাশ করলেন। আমি জানি না এটা দেশের প্রধানমন্ত্রীর তার সরকার আগামী দিনে টলমল হয়ে যাওয়ার ভয় থেকে করছেন নাকি সত্যিই তিনি ছাত্রদের চিন্তা করে এই ভিডিও করছেন। কিন্তু অনেকেই বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ঘটনাটাকে একেবারে প্রথম দিনেই মেরে দিতে পারতেন, যে ছাত্রদের যে দাবি রয়েছে সেটা কিন্তু 2-3 দিনের মধ্যেই মান্যতা দিয়ে দিতে পারতেন, তিনি কিন্তু তখন নিরুত্তাপ ছিলেন। এখন এই ধরনের মন্তব্য তিনি করছেন কেন? তার মানে কি তিনি আশঙ্কা প্রকাশ করছেন যেভাবে পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যেভাবে ছাত্র আন্দোলন দিল্লির শুধুমাত্র যন্তর মন্তর থেকে একেবারে বেরিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আবার কখনো বা সেটা মুম্বাই, নাসিক, পাটনা, এমনকি আজকে কলকাতাতেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ছে। তার জন্যই কি প্রধানমন্ত্রী এবারে নড়ে চড়ে বসছেন? কিন্তু রাত 12টার সময় প্রধানমন্ত্রীর এই বার্তাটা ছাত্র সমাজের মধ্যে কতটা ইফেক্ট ফেললো? এই ছাত্র আন্দোলনের যিনি মূল হোতা অর্থাৎ ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে, যার নেতৃত্বে এই গোটা আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া পেজ থেকে, সেই অভিজিৎ দীপকে আজকে কি বলেছেন? আদৌ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই আশ্বাসে নিজেদের আন্দোলন কি উঠিয়ে নিচ্ছে? বহু জায়গায় অনেকেই প্রচার করছেন ছাত্র আন্দোলন বন্ধ হয়ে গেল। শুনে নেব আমরা কি বলছেন ছাত্র আন্দোলনের এই মূল হোতা অভিজিৎ দীপকে। দেখুন। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। सोनम सर का जो सेक्रीफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। जो दिल्ली पुलिस ने ब्रूटैलिटी करी है स्टूडेंट्स के अगेंस्ट, उन स्टूडेंट्स की जो सेक्रीफाइस थी उन्हें हम वेस्ट नहीं जाने देंगे। तो हमारा प्रोटेस्ट तब तक चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते। थैंक यू। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর রাত্রির 12টার সময় যে বার্তা দিয়েছেন সেই বার্তার পরিষ্কার উত্তর ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে কিন্তু দিয়ে দিলেন। সোনাম ওয়াংচুক তিনি তার অনশন ভাঙলেও ককরোচ জনতা পার্টির যেটা মূল দাবি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা, সেটা থেকে তারা সরছেন না। আর যতদিন পর্যন্ত না সেটা হচ্ছে অভিজিৎ দীপকেরা কিন্তু ওই যন্তর মন্তরেই নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন, পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন। আর আজকে বেলা 11:40 এই যন্তর মন্তরেই এই যে পুনরায় আন্দোলন সেটা কিন্তু শুরু করলো ককরোচ জনতা পার্টি। দেশের জাতীয় সঙ্গীত গেয়ে ককরোচ জনতা পার্টি নতুন ভাবে এই আন্দোলনকে যন্তর মন্তর থেকে আবার শুরু করার ঘোষণা করলো। আমি আপনাদেরকে সেই বিশেষ মুহূর্তটি দেখাবো যেখানে যন্তর মন্তরে দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গেয়ে কিভাবে এই ছাত্ররা নিজেদের এই আন্দোলনকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। দেখুন। गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की। অর্থাৎ
অর্থাৎ পরিষ্কার অর্থে এখানে একটা ইগোর লড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ককরোচ জনতা পার্টি বা বলতে পারেন যেটা ছাত্র যুব সমাজ, তারা কিন্তু কারুর সামনেই মাথা নত করতে চাইছে না। এবং দেশের প্রধানমন্ত্রী তিনি একটু হলেও যে নড়ে চড়ে বসেছেন, এবং দেশের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সরকার যারা এখনো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন যে আন্দোলনগুলো ঘটেছিল সেই আন্দোলনের নিরুত্তাপ থাকলেও ছাত্র আন্দোলনের কাছে কিন্তু তারা কিছুটা হলেও মাথা নত করছে। সেটা দেশের প্রধানমন্ত্রী যখন নিজের টেলিফোন ব্যবহার করে রাত্রির 12টার সময় তড়িঘড়ি ফেসবুক মেসেজ দিচ্ছেন, সেটা দেখে বহু রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। আর এই ঘটনার পরে ককরোচ জনতা পার্টি তারা যে এডুকেশন মিনিস্টারের যে ইস্তিফার দাবি সেটা থেকে তারা সরছে না, সেটাও তারা পরিষ্কার অর্থে গতকাল জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় যে ফেসবুক লাইভ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ফেসবুক লাইভও যে মিথ্যা প্রতিশ্রুতি ছিল এমনটাই আজ সকালে অভিযোগ করেছেন আম আদমি পার্টির মুখ্য নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি পরিষ্কার অর্থে বেশ কিছু অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রীর গতকালের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে উল্লেখিত করে। আমি শোনাবো আপনাদেরকে অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন এই বিষয় নিয়ে, দেখুন। कल रात को 12 बजे प्रधानमंत्री जी ने एक वीडियो जारी करके पूरे देश को कहा कि पेपर लीक मामलों के लिए फास्ट ट्रैक कोर्ट बनाने के लिए सोमवार को संसद में एक कानून लाया जाएगा। प्रधानमंत्री जी का ये आश्वासन कितना खोखला और कितना झूठा है ये कल ही साबित हो गया। 2024 में नीट का पेपर लीक हुआ था। उस वक्त इन्होंने कहा कि संजीव मुखिया नाम का एक आदमी इसका मास्टरमाइंड है। सरकार ने खूब तामझाम के साथ उसको गिरफ्तार किया। गिरफ्तार करने के 3 महीने के अंदर उसको सरकार ने बेल दिला दी, वो जेल से बाहर आ गया। उसमें मुकदमा चलने लगा और कल आपको यकीन नहीं होगा 1:30 बजे पीटीआई की खबर आई कि सीबीआई ने कोर्ट में बोला है कि संजीव मुखिया निर्दोष है। सीबीआई ने बोला कि संजीव मुखिया के खिलाफ कोई सबूत नहीं मिला। सीबीआई ने बोला कि संजीव मुखिया को छोड़ दिया जाए। तो अगर संजीव मुखिया मास्टरमाइंड नहीं है सीबीआई के हिसाब से, तो मास्टरमाइंड कौन है? सीबीआई ने मास्टरमाइंड का नाम नहीं बताया। इसका मतलब 2024 का जो पेपर लीक हुआ उसमें वो पेपर किसी ने लीक नहीं किया। इस तरह से ये करेंगे आप फास्ट ट्रैक कोर्ट बना के? कल 9:30 बजे प्रधानमंत्री जी ने ट्वीट करके भी कहा था कि मैं फास्ट ट्रैक कोर्ट बनाऊंगा, और 1:30 बजे मात्र कुछ घंटों के बाद पीटीआई की खबर आई कि सीबीआई ने मास्टरमाइंड को छोड़ दिया। अगर आपकी सीबीआई आप कोर्ट में सबूत ही पेश नहीं करेंगे तो इन फास्ट ट्रैक कोर्ट्स का की क्या अहमियत है? प्रधानमंत्री जी, आप पेपर लीक माफिया को क्यों बचाना चाहते हैं? आप इस तरह के झूठे और खोखले आश्वासन देश को क्यों दे रहे हैं? पूरा देश का युवा पीड़ित है। শুনলেন। এবং অরবিন্দ কেজরিওয়াল যে কথাটি বলছেন সেই কথাটির মধ্যে সত্যতা রয়েছে, তার কারণ তিনি যে ভিডিওটি আজকে প্রকাশ করেছেন এই ভিডিওতে তিনি নিট প্রশ্ন ফাঁস 2024-এর কথা বলছেন, যার মূল অভিযুক্তকে ভারতবর্ষের সরকার গ্রেপ্তার করার পরেও গতকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের সময়কালীনই ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়েছে। আমি আপনাদের স্ক্রিনের সামনে পেপার কাটিং দিচ্ছি, ছবি দিচ্ছি, যে মাস্টার মাইন্ড বলে 2024 সালের নিট প্রশ্ন ফাঁসের অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল ভারতবর্ষের সিবিআই, সেই সিবিআই কিন্তু গতকাল ক্লিন চিট দিয়ে এই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। এবং অরবিন্দ কেজরিওয়াল যে প্রশ্নটি তুলছেন সেটার মধ্যে যৌক্তিকতা কতটা রয়েছে আপনারা একবার লক্ষ্য করে দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে ভারতবর্ষের ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে আগামী দিনে। যদি এই ধরনের ঘটনা ছাত্রদের সঙ্গে ঘটে তাহলে তাদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। কিন্তু ভারতবর্ষে পেপার লিক, যেটা অন্যতম একটা সব থেকে বড় সমস্যা, সেই সমস্যাটা বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা দেশের সরকার তারা কি করলেন? কখন কোনো ঘটনা ঘটবে সেই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি হবে, কিন্তু এই ঘটনাটা বন্ধ করার জন্য ভারতবর্ষের সরকার কি করছে এটাই তো জানতে চাইছে আজকে ভারতবর্ষের যুব সমাজ। এটাই তো আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মা বাবা যারা প্রচুর অর্থ খরচ করে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করায় তারাও এই উত্তর খুঁজছে যে এই অন্যায়টা বন্ধ করার জন্য ভারতবর্ষের সরকার কি করছে। আর এই অন্যায় যার আমলে হয়েছে সেই এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তার ইস্তিফার ব্যাপারে কিন্তু দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা শব্দও খরচ করলেন না, এমনকি তার নাম পর্যন্ত মুখে একবারের জন্য আনলেন না। আর এই জন্যই সম্ভবত দেশের ছাত্ররা বা ককরোচ জনতা পার্টি তারা মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন মতো এই আন্দোলনকে তুলতে নারাজ হচ্ছেন। এই ঘটনা আস্তে আস্তে বিভিন্ন সমাজের মানুষের মনে কিন্তু প্রভাব ফেলছে। বেশ কিছু সেলিব্রিটি থেকে শুরু করে বেশ কিছু সমাজকর্মী তারা কিন্তু সামনে এসে মুখ খুলছেন। এমনকি দেশের বিরোধী দল কংগ্রেস তারা কিন্তু গতকাল বিশেষ আন্দোলন করেছিল এবং এই আন্দোলনকে কভার করছে এমন একটি চ্যানেল যে চ্যানেলটি বরাবর গদি মিডিয়ার স্বীকৃতি পেয়ে এসেছেন। সেই চ্যানেলটিতে আজ পর্যন্ত 12 বছরে কোনোদিন আপনারা রাহুল গান্ধীর কোনো আন্দোলনের মুখ দেখেননি, কিন্তু গতকাল রাহুল গান্ধীর প্রোটেস্টকে এই চ্যানেলগুলো কভার করছে। এটাও একটা আশ্চর্যের বিষয়। দেখুন, मेन मैसेज है स्टूडेंट्स को कि हम आपके साथ हैं, पूरा विपक्ष आपके साथ है और जो आपके साथ हो रहा है
आप पर जो वायलेंस हो रहा है उसके हम बिल्कुल खिलाफ हैं। এখানে রাহুল গান্ধী কি বললেন, কি আন্দোলন করেছেন, এসব বিষয়ে আমি এই এপিসোডে কথা বলছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখালাম যে চ্যানেলটিতে এই রকম একাধিক চ্যানেল রয়েছে গতকাল যারা রাহুল গান্ধীর এই আন্দোলনের ছবি প্রকাশ করছিলেন এবং রীতিমতো তারা আলোচনা করছিলেন। এই এক অদ্ভুত বিষয়, এক অবাক করা বিষয়। ভারতবর্ষের বেশ কিছু মিডিয়া থেকে শুরু করে বেশ কিছু সেলিব্রিটি পর্যন্ত এই ছাত্র আন্দোলনে হঠাৎ করে যেভাবে প্রতিবাদের শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় বেঁকে বসেছে কি নাকি তারা আগামী দিনে আশঙ্কা প্রকাশ করছে যে সমস্ত রকম আগ্রাসন এই মিডিয়ার উপরে না পড়ে আগামী দিনে ছাত্র সমাজের। তাই জন্যই যে রাহুল গান্ধী এখনো পর্যন্ত শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকে নিজের কথা জনতার কাছে পাঠাতেন, যারা এতদিন পর্যন্ত রাহুল গান্ধীকে নিজেদের চ্যানেলে বয়কট রেখেছিলেন, সেই রাহুল গান্ধীর আন্দোলনের ছবি এরা কিন্তু চালাতে বাধ্য হচ্ছে অবশেষে। এটাও কিন্তু ভারতবর্ষের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে কিভাবে দেশের মিডিয়াও আস্তে আস্তে নিজেদের পা পেছনের দিকে ফেলছে সেটাও কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। আর এই সবকিছুর মধ্যে একটাই সংগঠন রয়েছে, যে সংগঠনটির মন বা দয়া মায়া আদৌ এই পৃথিবীতে রয়েছে বলে সেটা কিন্তু প্রশ্ন তুলছে অনেকেই। আর সেটার আমি কথা বলছি দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের যে অমানবিক চিত্র সেটা তো আপনারা সকলেই মিডিয়ার মাধ্যমে আপনাদের ঘরে বসে বসে দেখেছেন। আরও বেশ কিছু ছবি গতকাল রাত্রিরে ভেসে উঠেছে যেখানে মহিলাদের সঙ্গে বর্বরতা করছে দিল্লি পুলিশের অফিসাররা এবং অবশেষে মানুষের চাপে পড়ে ক্ষমা পর্যন্ত চাইতে হলো তাদেরকে। দেখুন। पहले निकल जा तू। हाँ, छेड़ रहे हो बेटियों को, भारत की बेटियों को छेड़ा जा रहा है पुलिस वाले को। बरो 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 जल्दी। बेटा मैं था, आप साथ में थे। दिल्ली की पुलिस की वर्दी में कैसे करते हैं? हाँ, दिल्ली पुलिस वर्दी में ही सब कर रही है। कौन थे? कौन थे? कौन थे? वहाँ पे रोका नहीं आपने? पहले निकल जा तू। हाँ, छेड़ रहे हो बेटियों को, भारत की बेटियों को छेड़ा जा रहा है पुलिस वाले को। पुलिस को छेड़ते हो आप लोग, लड़कियों को छेड़ते हो। आप गंदे गंदे इशारे कर रहे हो, गंदे गंदे इशारे कर रहे हो आप लोग, गंदे गंदे इशारे कर रहे हो। সত্যি ভীষণ লজ্জার। দেশের ছাত্র সমাজ আন্দোলন করছে আর বেশ কিছু মানুষ এদেরকে কখনো পাকিস্তানি, কখনো চায়না এজেন্ট কিংবা কখনো ডিপ স্টেট এজেন্ট এই ধরনের তকমা দিয়ে দিতে আজকে ব্যস্ত। একসময় তো আমরা দেখছিলাম যে সোনাম ওয়াংচুক তিনি নাকি চায়না ফান্ডেড, সেই সোনাম ওয়াংচুক তিনি নাকি চায়না থেকে টাকা নিয়ে এই ধরনের অস্থিরতা ভারতবর্ষে তৈরি করছে, এমনটাই বেশ কিছু মানুষ ঘোষণা করছিলেন। আর গতকাল আমরা দেখলাম এই সোনাম ওয়াংচুকেরই সুস্থতা কামনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিজে হাতে গিয়ে শরবত খাইয়ে দিয়ে এলেন সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার জন্য। তাহলে প্রশ্ন তো এটাই উঠছে যে ডিপ স্টেট এজেন্ট, চায়না এজেন্টকে নিজে হাতে ভারতবর্ষের মন্ত্রীরা কি এইভাবে শরবত খাওয়াচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী চায়না এজেন্টের সুস্থতা কামনা করছেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে তো বিশেষ ভয়ঙ্কর। আর যদি এমনটা না হয়ে থাকে, সোনাম ওয়াংচুক যদি ডিপ স্টেট এজেন্ট না হয়ে থাকে, তাহলে যারা প্রোপাগান্ডা করলেন এতদিন পর্যন্ত ভারতবর্ষের সরকার বা আইটি আইন অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ এই ধরনের ব্যক্তিদের এগেনস্টে কি ব্যবস্থা নেবে? এটাও তো মারাত্মক আকারে প্রশ্ন উঠে যাচ্ছে। দিল্লি পুলিশের আরো একটি চিত্র গতকাল লক্ষ্য করা গেছে। এই যন্তর মন্তরে যারা খালি পেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আন্দোলন করছে, তাদের জন্য আপনারা শুনেছেন বহু মানুষ সুইগি এবং জোম্যাটো ব্যবহার করে খাবার পাঠিয়ে দিচ্ছে। একেবারে পরিচয় গোপন রেখে বহু মানুষ তাদের উদ্দেশ্যে খাবার পাঠিয়ে দিচ্ছে যাতে ছেলেপিলেরা রাত্রিবেলায় খেয়ে থাকতে পারে। আর এই অমানবিক দিল্লি পুলিশের এক চিত্র দেখা গেল যেখানে এক কনস্টেবল এই সুইগির গাড়িকে দাঁড় করিয়ে সেই খাবার পুলিশের জন্য চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। দেখুন। वो देखो, वो बंदा जंतर मंतर प्रोटेस्ट पे खाना लेके जा रहा था, पुलिस वाले ने उसे रोक लिया। ये देखो, खाना ले लिया उससे। वो देखो भाई, ये देखो खाना लेके जा रहा है। इसका खाना भी नहीं है, ये प्रोटेस्ट में जा रहा था, खाना ले लिया उसने। वो देखो, वो बच्चे स्टूडेंट्स के लिए कोई खाना भेज रहा है और ये लोग इतने नीच हैं। उसको पूछा उसने यहीं पे, मैं अभी निकला ही हूँ जस्ट, अभी उसको पूछा प्रोटेस्ट में जा रहा है, उसने बोला हाँ भैंस, पूरा का पूरा पैकेट ही उठा लिया उसने। যারা অন্যায় করেছে, যারা পুলিশের উদ্দেশ্যে কোনো রকম আক্রমণাত্মক হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে নিশ্চয়ই ভারতবর্ষের সুরক্ষার জন্য পুলিশ আইন মোতাবেক গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ট্রায়াল চালাবে। কিন্তু এই অমানবিক যে জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি, এর এগেনস্টে ভারতবর্ষের সরকার বা দিল্লির সরকার কি ব্যবস্থা নিয়েছে? বাচ্চাদের খাবার কোনো মানুষ সুইগির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে যন্তর মন্তরে, আর সেটা যন্তর মন্তরের গেটে থাকা যারা কনস্টেবলের দায়িত্বে রয়েছেন, সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তারা সেই খাবারটি সুন্দরভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। কি ব্যবস্থা হবে এই ধরনের কনস্টেবলের বিরুদ্ধে? গতকাল একটি ভিডিও
ভিডিও প্রকাশ হয়েছিল, যে ভিডিওতে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে দুজন মুম্বাইয়ের ছাত্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং পুলিশ কিভাবে গাড়ির মধ্যে বসে তাদেরকে আগামী দিনে মাদক কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই সেই পুলিশ আধিকারিককে কিন্তু সাসপেন্ড করেছে মহারাষ্ট্রের পুলিশ। আর আগামী দিনে এই ধরনের যে ছবি ভেসে আসছে তাদেরকেও সাসপেন্ডের দাবি অবশ্যই এই ছাত্র সমাজ জানাবে, সাথে সাথে আমরাও তো অবশ্যই জানাবো, কারণ দিল্লি পুলিশের এই ছবি গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং সেটা আমাদের দেশেরই বদনাম হচ্ছে। তবে সব থেকে মারাত্মক অবস্থা হচ্ছে বিহারের পাটনার। বিহারে এই দিল্লির যন্তর মন্তরের ককরোচ জনতা পার্টির আন্দোলনের থেকেও অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে ছাত্র আন্দোলন, কারণ বিহারে বারবার আজকে বিভিন্ন সময় আমরা দেখেছি স্ক্যাম হতে। বিহারের ছাত্ররা বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ, গুজরাট, কর্ণাটক বিভিন্ন জায়গায় নিজেদের চাকরির জন্য ঘুরে বেড়ায়, পরীক্ষা দিয়ে বেড়ায়। আর সেই যে স্ক্যাম, এই স্ক্যামের জ্বালা যে বিহারের ছাত্র সমাজকে কতটা উগ্র বানিয়ে দিয়েছে আজকে, সেটা গতকাল লক্ষ্য করতে পারা গেল। বিহারের পুলিশ বাধ্য হলো ছাত্র সমাজের উদ্দেশ্যে গুলি ছুড়তে। হ্যাঁ, এমনটাই গতকাল দেখা গেছে। দেশের ছাত্র সমাজ, বিহারের অসহায় ছাত্র সমাজ, যারা নিজেদের চাকরির দাবির জন্য, যারা নিজেদের শিক্ষার দাবির জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনরত যারা ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে বিহার পুলিশ আজকে শূন্যে গুলি চালাচ্ছে। আগামী দিনে হয়তো তাদের গায়েই না গুলি চালিয়ে দেয়। দেখুন। তাই এই সমস্ত পরিস্থিতি আজকে গোটা বিশ্বের কাছে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে যারা ভারতবর্ষের শান্তি কখনো দেখতে পায় না, তারা তো এই ঘটনা নিয়ে আরো মজা প্রকাশ করছে। বিভিন্ন জায়গায় ফেক অ্যাকাউন্ট চালু করে তারা আরো ভুলভাল খবর ভারতের মধ্যে ছড়িয়ে দিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলোকে অবশ্যই আমি সমর্থন করি না। আর এই ঘটনার জন্য আমি এটাই মনে করি যে কেন্দ্রীয় সরকারও কিন্তু অন্যতম দায়ী। আজকে যে ছাত্র আন্দোলন এই গভীর রূপ নিয়েছে, এই ছাত্রদের যে কষ্ট, দুঃখ, এটা দিনের পর দিন আজকে ভারতবর্ষের সরকার বাড়তে দিয়েছে। কেন এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নেওয়া যাবে না? কেন দেশের প্রধানমন্ত্রী বারবার ধর্মেন্দ্র প্রধানের প্রতি এত নমনীয়তা দেখাচ্ছেন? এটাও তো আজকে ভারতবর্ষে প্রশ্ন উঠবে। দেশের এত মানুষ, এত ছাত্র যখন একটা এডুকেশন মিনিস্টারের যে পদত্যাগের দাবি রয়েছে সেইটা জানাচ্ছে, ভারতবর্ষের সরকারের অবশ্যই উচিত ছিল এই ঘটনাকে তড়িঘড়ি শেষ করে দেওয়ার। কিন্তু আজকে ভারতবর্ষের সরকার যে 2 মাস ধরে চুপ করে রইল, তার জন্যই এই ছাত্র আন্দোলন আস্তে আস্তে হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে আমরা দেখছি, যেটা ভারতবর্ষের কখনোই কাম্য নয়। যাই হোক, এরপরে আমি আরো এক ব্যক্তিকে দেখাচ্ছি, যিনি হচ্ছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি তো আজকে স্বয়ং মহাদেবের বেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। গতকাল বিডিওর সঙ্গে মিটিং ছিল, সেখানেও তিনি স্বয়ং মহাদেবের বেশে গিয়ে হাজির হয়েছেন এবং সম্ভবত তিনি এটা বোঝাতে চাইলেন যে তারকেশ্বরের মহাদেব হয়তো আগামী দিনে তিনিই হতে পারেন। যাই হোক, এ সমস্ত কিছুর মধ্যে আমরা দেখলাম তারকেশ্বরের মধ্যে কখনো কখনো সন্তু পান তিনি হেলিকপ্টার করে যারা পুণ্যার্থী রয়েছে তাদের মাথায় ফুল বর্ষণ করলেন এবং ঢাক ঢোল পিটিয়ে এটা তো প্রচারও করা হলো বিভিন্ন দিকে। কিন্তু এই যে পুষ্পবৃষ্টি, এই পুষ্পবৃষ্টির পরেও আজকে যেখানে পুণ্যার্থীরা যাচ্ছেন তারা যে খুব একটা শান্তির মধ্যে নেই, সেখানে যে মেলা হয় সেই মেলায় যারা স্টল দেন তারা যে খুব একটা শান্তির মধ্যে নেই, সেটাই আজকে তারকেশ্বরের শ্রাবণী মেলা থেকে উঠে আসছে। আমি শোনাবো আপনাদেরকে সেখানকার মানুষের বক্তব্য। দেখুন। তারকেশ্বরের শ্রাবণী মেলাকে ঘিরে প্রকাশ্যে জনরোষ। কাঠগড়ায় তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে স্বরূপ তাঁরই দলের নেতা নেত্রীরা। আপনারা কি দোকান করতেন? সমস্যাটা কি? যেটা বিধায়কবাবু বলছেন এটা ঠিক না, এটা সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে। এই কথা কিন্তু সিএম বলেননি যে সাধারণ মানুষের পেটে লাথি মেরে আপনি মেলাকে তারকেশ্বরকে একটা আলাদা রূপ দেন, এটা কোথাও কেউ বলেন। বিধায়কের কাছে তো সাধারণ মানুষ দেখা করতে যেতে চাইছে, বাট বিধায়কবাবু এতটাই ব্যস্ত যে ওনার দেখা করার টাইম নেই সাধারণ মানুষের সাথে। প্রশাসন ঠিক নেই, তারকেশ্বরে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, কিছু বেপরোয়া মানুষের জন্য তারকেশ্বরের মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে যে আজকে কোথায় গেল, কি হলো। গোটা শরীরের হাড় করে ভেঙে সংসার ভাসিয়ে দিয়ে আর পার্টি করতে এসে আজকে আমাদেরকে 3 দিনের যোগী তারা এসে আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। খুব লজ্জা লাগছে
এই জিনিস আমরা চাইনি, এই জিনিস আমরা চাইনি। আমরা যে এনেছি তেমন তলায় দাঁড়িয়ে সন্তুমান কি বলে কাকা আশীর্বাদ করে যেন জিতি, হ্যাঁ জিতবে। আমরা তো এনেছি এই জন্য, আজকে মার খাওয়ার জন্য, পেটে দুটো খেতে পাবো না এই জন্য। নির্বাচনের আগে এই সন্তুপানকে আমরা কত রকম ভাবে দেখেছিলাম যে কখনো গরিব মানুষের স্বার্থে আলু চাষিদের সঙ্গে ঢুকে যাচ্ছেন, কখনো আলুর দাম নিয়ন্ত্রণ করবেন, এই সমস্ত কিছু তিনি দেখাচ্ছিলেন। কিন্তু নির্বাচনে যেতে যাওয়ার পরে তারকেশ্বরের বিধায়ক সন্তুপানের সে নাকি এক আলাদাই রূপ। তিনি নাকি এখন হেলিকপ্টার বাবা এই রকম নামে ভূষিত হয়েছেন। আর এই কথা আমি বলছি না, দয়া করে সন্তুবাবু মানহানি নোটিশ পাঠাবেন না, এই কথা বলছেন আপনাদের দলেরই অন্যান্য কর্মীরা। দেখুন আপনাদের স্ক্রিনে আপনাদের দলেরই যারা নেতা রয়েছে তারাই সন্তুপানকে হেলিকপ্টার বাবা বলে বেড়াচ্ছেন, এবং সন্তুপান এখন হেলিকপ্টারে চেপে শুধুমাত্র তারকেশ্বরের যে পুণ্যার্থী রয়েছে তাদের মাথায় পুষ্পবৃষ্টি করে বেড়াচ্ছেন, এবং বিডিওদের সঙ্গে যখন মিটিং করতে যাচ্ছেন তিনি মহাদেবের বেশে যাচ্ছেন। আর বাদ বাকি কোথাও সন্তুপানকে পাওয়া যাচ্ছে না। এমনকি গরিব মানুষ তারা যে এই সন্তুপান বিধায়কের কাছে গিয়ে নিজেদের কষ্টের কথা জানাবেন সেটাও সাধারণ মানুষ তাকে খুঁজে পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন সেখানকার সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয়, ভিডিওর বাইট আপনাদেরকে দেখালাম যারা তারকেশ্বরে সন্তুপানের জন্য খেটে নির্বাচন করেছিলেন, যারা বিজেপির হয়ে সেখানে দীর্ঘদিন লড়াই করেছিলেন, তারাই আজকে তারকেশ্বরের বিধায়ক সন্তুপানের জন্য এই ধরনের আন্দোলনের আয়োজন করেছে। আজকে এই তারকেশ্বরের শ্রাবণী মেলা, শ্রাবণ মাস এলেই বহু যুগ যুগ ধরে পরম্পরায় এই ধরনের আয়োজন তারকেশ্বর জুড়ে হয়ে থাকে বাবার মাথায় জল ঢালার জন্য। বহু মানুষ সেখানে বিক্রি বাট্টা করে হকারি করে বেড়ায়, কিন্তু কোনোদিন আমরা এই ধরনের তারকেশ্বরের বাসিন্দাদের মিডিয়ার সামনে এসে মুখ খুলতে দেখিনি। এতদিন যে জিনিসটি সুষ্ঠুভাবে হচ্ছিল সেখানে একজন নিজেকে মহাদেব দেখাতে গিয়ে সমস্ত কিছু কার্যত ভঙ্গ করে দিচ্ছেন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার এলাকাবাসী। যাই হোক, তারকেশ্বরের পরে আমি আপনাদেরকে এক অদ্ভুত দৃশ্য দেখাতে নিয়ে যাব জামালপুরে, পূর্ব বর্ধমানের। সেখানে তো ঢেরা পেটানো হচ্ছে। ওই মধ্যযুগে যেভাবে ঢেরা পিটিয়ে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় ফতোয়া ঘোষণা করা হতো, ঠিক সেইভাবেই ঢেরা পিটিয়ে গ্রামের মধ্যে ফতোয়া ঘোষণা করা হচ্ছে। কিন্তু এখানে গরিব চাষিরা যাতে আগামী দিনে আর চাষের জমি ব্যবহার করতে না পারে সেই বিষয়ে ফতোয়া দিয়ে ঢেরা পেটানো হচ্ছে, তাও আবার সরকার পক্ষ থেকে নয়, দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। দেখুন, ঢেরা পিটিয়ে ফতোয়া জারি করে পোস্টার দিয়ে চাষিদের জমি চাষ বন্ধ করলো বিজেপি। অযোধ্যায় যোচ্ছাদ ও পাইকপাড়ায় সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নদীর ভেতরে যে সকল সরকারি খাস জমি আছে আজকের পর থেকে সেগুলো চাষাবাদ বন্ধ থাকিবে। আপত্তি সত্ত্বেও যদি কোনো ব্যক্তি চাষ করতে যায় তাহলে বিজেপি পার্টি থেকে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। এখানে একটাই প্রশ্ন উঠছে, যেখানে একটা নির্বাচিত সরকার রয়েছে, যেখানে একটা গণতান্ত্রিকভাবে সরকার রয়েছে, সেই সরকারের প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারপরেও কোনো একটি পলিটিক্যাল পার্টি তারা একইভাবে নির্দেশ দিতে পারে গ্রামে? কোনো একটি পলিটিক্যাল পার্টি তারা ঢেরা পেটাচ্ছে গ্রামে, কাউকে চাষের জমি ব্যবহার করতে দেওয়া হবে না, এই চাষের জমিগুলোতে আগামী দিনে কেউ চাষবাস করতে পারবে না। কেন? যদি এই চাষের জমি সত্যি করেই সেই চাষিদের কাছে অবৈধ হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা তো একেবারে স্থানীয়ভাবে প্রশাসন নেবে, বিডিও তাদেরকে ডাকবে এবং তাদেরকে নোটিশ দেবে। কিন্তু সেই জায়গায় বিজেপি পার্টি অফিস থেকে এই ফতোয়া দেওয়া হচ্ছে, আর প্রশাসনের নাকের ডগা এগুলো হওয়ার পরেও প্রশাসন এগুলোকে মান্যতা কিভাবে দিচ্ছে সেটা নিয়েই তো আজকে উঠে যাচ্ছে ভয়ঙ্কর বড় প্রশ্ন। যাই হোক, এই প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্যে থাকবে, কিন্তু আমিও আপনাদের কাছে যে কোনো মুহূর্তে যে কোনো খবর রং না দেখে নিয়ে আসবো। আজকের প্রতিবেদন এই পর্যন্তই রইল, দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।